এই সুপ্রিম কোর্ট বারের আইনজীবী আখি আকান্ত, তাকে আমরা সবাই চিনি, সে এখানে নিয়মিত প্র্যাকটিস করে। তার স্বামীর কথা সে পরিচয় দিচ্ছিল যে একদিনও গলা উঁচু করে তিনি কথা বলেননি। শেরপুরে ছিলেন, তার সন্তানকে স্নান করাচ্ছিলেন দুপুরবেলা, 100 পুলিশ এসেছে, তাকে ধরে নিয়ে গেছে, গায়ে কাপড়টা দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। কেন নেওয়া হয়েছে জানেন? কারণ সেই আখির স্বামীর ভাই নাকি বিএনপি করেন, এবং আজকে একই কার্ড খেলা হচ্ছে যে আমার বাবা কি করলেন সেজন্য আমি দায়ী। সারা আপা, তার বাবা ডক্টর কামাল হোসেন, হ্যাঁ, তাকে নিয়েও আজকে প্রশ্ন উঠছে, এবং আমরা নাকি বিশেষ উদ্দেশ্য চরিতার্থ করতে এখানে এসেছি। লিপি আপা আরও ভালো বলবেন। সেদিন সকাল 9:15 যেদিন কালকে আমরা তো এই পিটিশন দায়ের করলাম, লিপি আপা বললেন যে বাচ্চারা তো ডাক দিয়েছে রাস্তায় নামার, এদেরকে তো আবার গুলি করবে, আমরা কি কিছু করতে পারি না? এই একটা প্রশ্ন থেকে একজন আইনজীবী হিসেবে দায়বদ্ধতা থেকে আমরা এসেছি। আধা ঘন্টার মধ্যে পিটিশন ড্রাফট করে আমরা বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি, কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসিনি। ভাষ্য অনুযায়ী যে তাদেরকে অ্যারেস্টও করা হয়নি, তাদেরকে ডিটেনও করা হয়নি, তাহলে তাদেরকে ওখানে আটকে রাখা হয়েছে কিসের জন্য? তাদের নিরাপত্তার কথা যে বলছেন, সেই নিরাপত্তাটা তারা কখন চাইলেন সে কথা কখনোই বলছেন না। তারা গতকালকে আমাদের মামলা ফাইল করার পরে তাদের পরিবারের সাথে দেখা করতে দিয়েছেন, সেটা বারবার বলছেন যে পরিবার বলছে ভালো আছে, পরিবার বলছে ভালো আছে। আমরা শুধু ক্যামেরার সামনে যে অংশটুকু দেখানো হয়েছে সেটুকু দেখেছি, ক্যামেরার পিছনে ওখানে কিভাবে তাদের কাছ থেকে এই স্টেটমেন্ট নেওয়া হচ্ছে সে বিষয়টা কখনো দেখা হচ্ছে না, দেখা যাচ্ছে না। এবং এই যে ভাতের হোটেলের কথা আমরা বলি, এই ভাতের হোটেল কি এখন রিসর্ট যে আমার বাইরে থাকতে ভালো লাগছে না, আমি গেলাম ওখানে যে রিসর্টের সময় কাটিয়ে আসলাম যাতে আমাকে কেউ ডিস্টার্ব না করে? এই দায়িত্ব কবে থেকে ডিটেকটিভ ব্রাঞ্চ নিয়েছে? এগুলোর কোনো সদুত্তর ওনারা দিতে পারছেন না এবং দিচ্ছেন না। ফলে আমাদের বক্তব্য খুব সহজ, যে যতটা মুহূর্তে ওদেরকে ওখানে আটকে রাখা হচ্ছে এই 6 জনকে, সেটি বেআইনি, এবং তাদেরকে যে স্বেচ্ছায় তারা ওখানে যে আশ্রয় নিয়েছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে চাই। এসে আদালতের সামনে তারা সে কথাটাই বলুক, কিন্তু তারা সেই কথাটাও বলতে দিতে সাহস পাচ্ছেন না। এই হাইকোর্ট থেকে ডিবি অফিসের দূরত্ব খুব বেশি হলে 1.5 থেকে 2 কিলোমিটার, তাদেরকে এখানে আনতে 2 মিনিট লাগবে। নিয়ে আসুক, নিয়ে এসে তারা আদালতের সামনে বলুক যে না আমরা ওখানে আছি, আমরা ভালো আছি, আমরা আসবো না। পুলিশ আইনগতভাবে কখন করতে পারে? 1 নম্বর, যদি ম্যাজিস্ট্রেটের কাছ থেকে পারমিশন নিতে হবে তাকে, যদি কোনো একটা অ্যাসেম্বলিকে ডিসপার্স করার জন্য সেটি করতে হয়, কিন্তু সেরকম কোনো আদেশ আমরা দেখতে পাইনি। প্লাস বলা আছে যে পুলিশ যখন গুলি করবে তাদের প্রথম থাকবে যে মিনিমাম ড্যামেজ করতে হবে, অর্থাৎ কারো প্রাণ হত্যা করার জন্য গুলি করতে পারবে না। হয়তো শুধুমাত্র দেখা যাবে যে কাউকে ইনজুর করার জন্য বা ভয় দেখানোর জন্য মারতে পারে, প্রাণ নেওয়ার জন্য প্রথমেই কেউ গুলি করতে পারবে না। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে প্রচুর মানুষ, হাজার হাজার মানুষের দৃষ্টিশক্তি ছড়রা লেগে গেছে, ওটা কিন্তু পায়ের দিকে মারলে বা নিচের দিকে মারলে হওয়ার কথা নয়। এই সব কিছুই আমাদের আদালতও প্রশ্ন রেখেছেন, যে ওনারাও দেখছেন যে কি হচ্ছে, এবং তারা প্রশ্ন রেখেছেন রাষ্ট্রপক্ষের কাছে, কিন্তু রাষ্ট্রপক্ষ এগুলোর কোনো সদুত্তর এখন পর্যন্ত দিতে পারেননি এবং কখনো পারবেন না। তাদের দাবি হচ্ছে যে পুলিশ পিআরবি অনুযায়ী কাজ করেছে। আমরা বলেছি যদি তাই করে থাকে তাহলে কোর্ট থেকে আদেশটা দিলে কি ক্ষতি হয়ে যাচ্ছে, যে হ্যাঁ পিআরবির নিয়মটা মেনে আপনারা আপনাদের কাজটি করুন। এটা একটি নাগরিক উদ্যোগ, এবং নাগরিক উদ্যোগ নেওয়ার আমাদের সাংবিধানিক অধিকার আছে, এবং আমরা ওই বিষয়টা অলরেডি বোঝানো হয়েছে যে বিচারিক যে কমিটি এর মধ্যে করা হয়েছে, আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয় এটা কিন্তু সুপ্রিম কোর্ট অ্যাপেলেট ডিভিশনের আগে সামনেই 21 তারিখে বলেছিলেন। আমাদের প্রধান, আপনারা অনেকেই ওখানে ছিলেন আদালতে, প্রধান বিচারপতি বলেছিলেন একটি কমিশন গঠন হয়েছে। মাননীয় আমাদের অ্যাটর্নি জেনারেল ওখানে উঠে বলেছেন এটা কমিশন না, এটা কমিটি। এর পরবর্তীতে আমরা খবরে যা পাচ্ছি এই কমিটি থেকে বলা হয়েছে যে তারা 6টি ঘটনা তারা তদন্ত করবেন। আমরা এখন পর্যন্ত প্রথম দিনের যে 6টি ঘটনা, এরপরে আমরা কিন্তু কোনো পাবলিক তথ্য পাচ্ছি না যে অন্যান্য ঘটনার উপরে কোনো তদন্ত কাজ চলবে। সেই পরিস্থিতিতে মনে করা হয়েছে যে একটি জাতীয় গণতদন্ত কমিশন, এবং আপনারা খেয়াল করবেন বাংলাদেশে কিন্তু অনেক নাগরিক তদন্ত কমিশন এর আগে করেছে। আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন থেকে 21শে অগস্টের সেই ঘৃণ্য ঘটনা যখন ঘটে, 21শে অগস্টের গ্রেনেড হামলা, সেই সময় আমাদের বার অ্যাসোসিয়েশন থেকে একটি গণতদন্ত কমিশন করা হয়, বার অ্যাসোসিয়েশন করেছিলেন। এর আগে আপনারা সবাই জাহানারা ইমামের গণতদন্ত কমিশনের কথা সবাই জানেন। মাঝখানে আরও অনেকগুলো হয়েছে। সাম্প্রদায়িক হামলা যখন হয় 2001-এর নির্বাচনের পরে, যখন সাম্প্রদায়িক হামলা বিভিন্ন জায়গা হয়, আমরা অনেকে সেই তদন্ত কমিশনের সাথেও জড়িত ছিলাম, তদন্তকারী হিসেবে, আইনজীবী হিসেবে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য। সো তদন্ত কমিশন, গণতদন্ত কমিশন
ইনভেস্টিগেশন করার অজস্র উদাহরণ আমাদের স্বাধীন বাংলাদেশে আছে। কোনোদিন বলা হয়নি যে নাগরিকরা তাদের মতো তদন্ত করবে না। আমরা কোনোদিন বলিনি যে তদন্ত কমিশনের কাজটা, এখনও বলছি না এটা বিচারের উপরে কোনো হস্তক্ষেপ করবে। তদন্ত করা হবে, একটি প্রতিবেদন পেশ করা হবে, যদি সেটার ভিত্তিতে বিচারিক কোনো ব্যবস্থা নেওয়া হবে, যদি সেটা ফেলে দেওয়া হয় বঙ্গোপসাগরে ফেলে দেওয়া হবে, সেটা তো রাষ্ট্রের ব্যাপার কি হবে। আমরা সবাই বেশ দুঃখিত যেখানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত আক্রমণ আমাদের শুনতে হয়েছে আদালতের মধ্যে। আমরা সবাই এখানে এসেছি প্রথমত নাগরিক হিসেবে, দ্বিতীয়ত এই আদালতের আইনজীবী হিসেবে। আমরা সবাই সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, শুধু মৌলিক অধিকারের ক্ষেত্রে না, আপনাদের জন্যও এটা প্রযোজ্য। আমাদের 21 ধারা সংবিধানে যেখানে বলা আছে আমাদের সবার উপরে কর্তব্য রয়েছে যাতে আমাদের সংবিধান ঠিকমতো প্রয়োগ করা হয়, এই দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি, আর কোনো কিছু করার জন্য না। তো আমার মনে হয় আমাদের উপরে যেসব অনেক নোংরা কথা কোর্টের ভিতরে বলা হয়েছে। আরও একটা জিনিস আপনাদেরকে একটু বলতে চাচ্ছি, আজকে শুধু একটি আদালত না, অনেকগুলো আদালত আজকে চলার কথা ছিল। অনেকগুলো আদালতে শুধু আমরা যারা প্রাইভেট লয়ার আমরা থাকি না, অ্যাটর্নি জেনারেল অফিসার বিভিন্নজন থাকে, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, ওনাদের দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাজ করা। ওনাদের নির্ধারিত কোর্টে না থেকে সবাই কেন এই বেঞ্চের মধ্যে ছিলেন? আমাদের কেন এমন অবস্থা শুনতে হয়েছে যে আমরা যখন মাইক নিয়ে কথা বলার চেষ্টা করছি, মাইক অন থাকার পরেও আমাদের কথা শোনা যায়নি, কারণ চারিদিক থেকে তখন বিভিন্ন ধরনের কথাগুলো বলা হচ্ছে, ব্যক্তিগত আক্রমণগুলো করা হচ্ছে। এই পরিবেশ কেন কোর্টের মধ্যে রাখা হবে? যারা এই পরিবেশ তৈরি করছেন ওনারা কোর্টের উপর আস্থা রাখছেন কিনা সেটাই আমাদের প্রশ্ন। আমরা গেছি আমাদের একটি পিটিশন নিয়ে, আমাদের কিছু বক্তব্য রাখার জন্য, সংবিধান হাতে নিয়ে, আমরা আর কিছু করতে এখানে আসি নাই, এটা পরিষ্কার করলাম। আর আপনি যেটা সংখ্যার বিষয়টা বললেন, আপনার প্রথম প্রশ্ন ছিল যে কয়জন এর মধ্যে গুলিবিদ্ধ হয়েছে, কয়জন পুলিশের গুলির মাধ্যমে নিহত হয়েছে এবং সংখ্যা কী। এর মধ্যে আমরা কোনো সংখ্যার বিষয় এখানে নিয়ে আসিনি, একটাই আমরা তুলেছি যে পত্রপত্রিকা থেকে আমরা যে তথ্যটা পেয়েছি পিটিশনটা লেখার সময় সেটা আমাদের সামনে ছিল। এর মধ্যে সরকারি একটা তথ্য এসছে আর সেটা তুলে দেওয়া যায়, আর একটা পিটিশনের মধ্যে বলাই যায়, কিন্তু কথা হয়েছে একজনের বেশি একাধিক বাংলাদেশি নাগরিক মরেছে, গুলিবিদ্ধ হয়ে মরেছে, নিহত হয়েছে। তো সেটার তো একটা তদন্ত করতে হবে। আমরা এখানে তদন্তের জন্যও আসিনি, গণতদন্তের কথা তোলা হচ্ছে, সেটা নিয়ে আমরা কোনো কথা এখানে বলিনি। আমরা বলেছি যে গুলিটা বন্ধ করা হোক। আরেকটি বিষয়, এত কথার মধ্যে বোধহয় সবাই ভুলে যাচ্ছেন, এটার আরেকটি প্রেক্ষিত ছিল যে 6 জন সমন্বয়কারী আন্দোলন। এটা আবারও বলি, আমরা কিন্তু এই আন্দোলনেরও কেউ না, আমরা নাগরিক এবং আইনজীবী। আমরা এসছি সেই দায়িত্ব থেকে যে আমরা দেখছি অন্য 6 জন নাগরিক যারা একটি আন্দোলনের সাথে সম্পৃক্ত, বলা হচ্ছে যে তাদেরকে ডিবির হেফাজতে রাখা হচ্ছে। আজকে আমরা শুনলাম যে এর মধ্যে তাদের বাবা মা তাদের সাথে দেখা করতে গেছেন। একই কথা, ওনারা কিন্তু নাবালক না, ওনারা একটি আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সাবালক অ্যাডাল্ট সুস্থ মস্তিষ্কের। এই অবস্থায় তাদেরকে কাস্টাডিতে রাখা হয়েছে, এটা অ্যাডমিটেড, কেউ ডিবেট করছে না যে তারা কাস্টাডিতে আছে। সরকার পক্ষ বলছেন ওই কাস্টাডি লিগাল, আমরা বলছি সেই কাস্টাডি লিগাল না। আমরা জানতে চাচ্ছি কোন লয়ের আন্ডারে ওনাদেরকে রেখেছেন। ওনারা বারবার বলছেন ওনারা নিজে যেতে চেয়েছেন। এখন নিজে যে যেতে চেয়েছেন এই প্রমাণাদিটা কোথায়? ওনাদের কি মুখের কথার উপর আমরা ধরে নিব না? ওনারা আমাদেরকে কোনো আদেশ দেখাবেন যে কিসের ভিত্তিতে ওদেরকে ওখানে নেওয়া হয়েছে। তো আমরা শুধু চাচ্ছি যে ওদের থেকে আমরা শুনি, কারণ আমরা জানি যে ওনাদেরকে হসপিটাল থেকে নেওয়া হয়েছে। হসপিটালে যখন বলা হয়েছে ডিসচার্জ অর্ডার নাই, তখন বলা হয়েছে এটা লাগবে না। আর 6.5-8 ঘন্টা ধরে আমরা কেউ জানতাম না তারা কোথায় আছে। তারপর এডমিশন এসছে যে তারা ডিবির কাছে, হ্যাঁ ভোরবেলার দিকে জানা গেছে 5টা 10-এ যে ওনারা কোথায় আছেন। পরের দিন আমরা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে শুনেছি যে তারা ডিবির কাছে আছে। সেটা তো এডমিটেড, এটা নিয়ে তো কোনো তর্ক নেই। এবং আপনাদের কাছে অনুরোধ রাখবো যে তথ্যগুলো এসছে সেগুলো মুছে ফেলেন না, সেগুলো বলেন যে কে বলেছে তারা ডিবির কাস্টাডিতে। এখন তারা বলুক তাদের ক্ষমতা কোথায় ডিবির কাস্টাডিতে কাউকে নিজের নিরাপত্তার জন্য রাখতে। এটা আমাদের আইনে কোথায় আছে, বাংলাদেশের আইনে, এটাই আমরা দেখতে চাই।